সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সবাই ভালো আছো, যে যেখানে আছো সুস্থ আছো। আজকে বিজয়ের মাস। এই বিজয়ের মাসে আমরা শহীদদের বিনম্র শ্রদ্ধায় স্মরণ করছি এবং আমাদের ব্যবসা সংগঠনের ক্লাস আমরা শুরু করছি প্রথম পর্বের। এবং এই শুরুর আগে তোমাদেরকে প্রীতি, শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি যারা যেখানে আছো, কাছে এবং দূরে, আমাদের কলেজের এবং কলেজের বাইরের যারা আমার শিক্ষার্থীরা আমার ক্লাস শুনছো, এবং যেসব শিক্ষক বা অন্যান্য পেশাজীবী লোকজন যারা আমার এই ক্লাস শুনছেন, তাদেরকে সবাইকে অভিনন্দন এবং স্বাগত জানিয়ে আজকে আমার ক্লাস শুরু করছি। আজকে আমরা আমার ক্লাসের 10ম ক্লাস, আমরা ব্যবসা সংগঠনের প্রথম পর্ব ব্যবসায় পরিচিতি নিয়ে আমরা আলোচনা করছিলাম। সেই আলোচনাতে আমরা কোম্পানি সংগঠন মানে যৌথ মূলধনী কোম্পানি নিয়ে আমরা আলোচনা করছিলাম। এইটা 5ম চ্যাপ্টার। আমরা এই যৌথ মূলধনী কোম্পানি সংগঠনের শ্রেণীবিভাগ নিয়ে আমরা আজকে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী, আমি প্রতিদিনকার মতোই আমি আছি সুশান্ত রায় চৌধুরী, সহকারী অধ্যাপক, ব্যবস্থাপনা বিভাগ, রাজশাহী কলেজ, রাজশাহী। এখন আমরা আসি আমাদের আজকে আমাদের আলোচ্য সূচিতে কি আছে। আমাদের আজকে আলোচ্য সূচিতে খুব বেশি টপিক নাই, অল্প টপিক। আমরা কোম্পানি সংগঠনের শ্রেণীবিভাগ নিয়ে আমরা আজকে আলোচনা করব মূলত। এবং তার আগে আমরা আমাদের শিখন ফল কি, প্রশ্নোত্তর এবং মূল্যায়ন, আমরা গত দিনে যে ক্লাসটা করেছি সেই ক্লাসের প্রশ্ন যারা করেছে, কমেন্ট বক্সে প্রশ্ন এসছে, সে প্রশ্নের আমরা উত্তর দেব এবং তার সাথে আমরা একটা মূল্যায়ন, একটা প্রশ্নের টেস্ট করব। তোমরা গত ক্লাস কতটুকু বুঝেছো তার উপর একটা ছোট্ট প্রশ্ন থাকবে, তোমরা প্রস্তুত হয়ে যাও। এবং সেইটা এই মুহূর্তেই হবে, কিছুক্ষণের মধ্যে হবে। আমি গত ক্লাসের প্রশ্নের উত্তর দেওয়ার পরই সেই প্রশ্নটা থ্রো করব। এই প্রশ্নটার উত্তর তোমরা দেবে এবং প্রশ্ন উত্তর দেওয়ার সময় তোমরা তোমাদের ক্লাস রোলটা দিয়ে প্রশ্নের উত্তরটা দিবে, যাতে আমি বুঝতে পারি সামনের ক্লাসে তোমাদের ক্লাস রোলগুলো কোন কোন ক্লাস রোল সঠিক উত্তর দিয়েছে, সেটা আমি স্লাইডে দেখাবো। 2 নাম্বার, কোম্পানি সংগঠনের শ্রেণীবিভাগ ব্যাখ্যা করতে পারবে। মানে আজকে ক্লাস শেষে আমরা কোম্পানি সংগঠনের যে শ্রেণীবিভাগ আছে সেই শ্রেণীবিভাগের আমরা বিস্তারিত ইনডেপথ আলোচনা করব। তাহলে প্রিয় শিক্ষার্থী, আমরা এই ছিল আমাদের আজকে আলোচ্য সূচি। তাহলে আমরা আসি প্রথমে এই প্রশ্নোত্তর পর্বে। মানে তোমাদের গত দিনে যে প্রশ্ন ছিল সে প্রশ্নটা কি দেখি। জান্নাত আরা শর্মীর প্রশ্ন ছিল, মুনাফা কে বন্টন করে? প্রিয় শিক্ষার্থী, এইটা হলো জান্নাত আরা শর্মীর প্রশ্ন, মুনাফা কে বন্টন করে। তাহলে মুনাফা কে বন্টন করে যৌথ মূলধনী কোম্পানির, সেইটা আমরা একটু বিস্তারিত জানার চেষ্টা করি। আসলে যৌথ মূলধনী কোম্পানি পরিচালিত হয় কি করে? আমি গত দিনে বলেছি যৌথ মূলধনী কোম্পানিটা পরিচালিত হয় শেয়ার হোল্ডারদের ভোটের মাধ্যমে বোর্ড অফ ডিরেক্টর নির্বাচিত হয়। মানে শেয়ার হোল্ডারদের মধ্যে থেকেই কি হয়, বোর্ড অফ ডিরেক্টর, মানে যারা পরিচালনা করবে, পরিচালক মণ্ডলী, এগুলো ভোটের মাধ্যমে, অধিকাংশ ভোটারের ভোটের মাধ্যমে নির্বাচিত হয়। কোন ভোটার? শেয়ার হোল্ডারদের। শেয়ার হোল্ডার যার কাছে যতটা শেয়ার থাকে প্রত্যেকটা শেয়ারের ভোট একটি করে, সেটা দিয়ে তারা নির্বাচিত করে এবং বোর্ড অফ ডিরেক্টর এর মধ্যে থেকে একজন চেয়ারম্যান হয়। এবং এই বোর্ড অফ ডিরেক্টরেরা এজিএম এ সিদ্ধান্ত নেয় মুনাফা কতটুকু বন্টন করা হবে। তো মুনাফা কিরকম? আমরা যে অপারেটিং অ্যাক্টিভিটিসের মাধ্যমে যে প্রফিটটা করি, সে প্রফিটের মধ্যে যদি কোনো লোন থাকে, লোনের ইন্টারেস্টটা বাদ দিই, লোনের ইন্টারেস্টটা বাদ দেওয়ার পর কি দিই, তার উপর ইবিআইটি, অপারেটিং ইনকামের মধ্যে থেকে অপারেটিং এক্সপেন্সেস বাদ দিলে ইবিআইটি, আর্নিং বিফোর ইন্টারেস্ট অ্যান্ড ট্যাক্সেস। এই আর্নিং বিফোর ইন্টারেস্ট অ্যান্ড ট্যাক্সেসের মধ্যে যদি ইন্টারেস্ট থাকে তাহলে ইন্টারেস্ট সুদগুলো আমরা পরিশোধ করি। সুদগুলো পরিশোধ করার পর আমাদের থাকে ইবিটি, ঠিক আছে, ইএটি, ইবিটি, আর্নিং বিফোর ট্যাক্স। আর্নিং বিফোর ট্যাক্সের মধ্যে ট্যাক্স বাদ দিয়ে দেওয়ার পর থাকে ইএটি, আর্নিং আফটার ট্যাক্স। আসলে আর্নিং আফটার ট্যাক্সই হলো
যদি প্রেফার্ড স্টক না থাকে তাহলে আমাদের এটাই হলো শেয়ার হোল্ডারদের জন্য টাকা, মানে নিট প্রফিট। এখন এই নিট প্রফিটের কতটুকু বন্টন করবে আর কতটুকু রিটার্ন আর্নিং হিসাবে রাখবে, মানে সংরক্ষিত তহবিলে রাখবে, এইটার সিদ্ধান্ত নেয় বোর্ড অফ ডিরেক্টররা। বোর্ড অফ ডিরেক্টর যে প্রতিষ্ঠান পরিচালনা করে তারা এই সিদ্ধান্ত নিয়ে থাকে যে প্রতিষ্ঠানের মুনাফার কতটুকু অংশ বন্টন করা হবে শেয়ার হোল্ডারদের মধ্যে আর কতটুকু অংশ কি করা হবে, রিটার্ন আর্নিং হিসাবে রাখা হবে। এইটা কোম্পানির ভবিষ্যৎ অ্যাক্টিভিটিজের ওপর ভিত্তি করে এই জিনিসটা করা হয়। ভবিষ্যৎ প্ল্যানিং, ভবিষ্যৎ মূলধনের কতটুকু প্রয়োজন হয় তার উপর ভিত্তি করে কিন্তু এটা সিদ্ধান্ত নেয়। তার মানে মুনাফা কে বন্টন করে, মুনাফা কোম্পানি বন্টন করে। কোম্পানির এই মুনাফা বন্টনের সিদ্ধান্ত কে নেয়, মুনাফা বন্টনের সিদ্ধান্ত নেয় হলো বোর্ড অফ ডিরেক্টরেরা। ক্লিয়ার? তাহলে জান্নাত আরা শর্মীর প্রশ্নের মাধ্যমে আমরা অনেকেই এই জিনিসটা কনফিউশন ছিল, এই কনফিউশন আমাদের দূর হলো। ক্লিয়ার? তাহলে আমরা আসি, প্রিয় শিক্ষার্থী, তোমরা প্রস্তুত? আমরা এখন একটা প্রশ্ন থ্রো করব, আমি এই প্রশ্নের উত্তর তোমরা ঝটপট দেবে মেসেজের মাধ্যমে। তারপর আমি দেখব যে সেগুলো কে কে উত্তর দিল। প্রিয় শিক্ষার্থী, তাহলে স্টার্ট, আমরা আসি। দেখো প্রশ্নটা কি, 1 নম্বর, নিম্নের কোনটি যৌথ মূলধনী ব্যবসায়ের আইনগত বৈশিষ্ট্য? গতদিনে আমি 2 ধরনের বৈশিষ্ট্য পড়িয়েছি, একটা আইনগত বৈশিষ্ট্য, একটা সাধারণ বৈশিষ্ট্য। এই 4টির মধ্যে একটা আইনগত বৈশিষ্ট্য আছে, তোমরা দ্রুত উত্তর দিয়ে দাও। দক্ষ ব্যবস্থাপনা, মুনাফা বন্টন, নিবন্ধন এবং গণতান্ত্রিক ব্যবস্থাপনা। এর মধ্যে ক, খ, গ, ঘ, এর মধ্যে যেটা উত্তর তোমাদের কাছে মনে হচ্ছে সেইটা টাইপ করে তোমরা মেসেজ আকারে পাঠিয়ে দাও তোমাদের রোল সহ। প্রিয় শিক্ষার্থী, খুব দ্রুত পাঠাও। আমরা পরের আলোচনায় যাব তোমাদের উত্তরগুলো পাঠানোর উপর। মানে আমরা গত ক্লাস এটা নিয়ে করেছিলাম, এই ক্লাসের উপর ভিত্তি করে আমরা আসলে কতটুকু বুঝলাম, যে কি বুঝলাম, তোমাদের লার্নিং আউটকামটা কতটুকু হয়েছে, এটা যাচাইয়ের জন্য এই প্রশ্ন। বেশি প্রশ্ন দিইনি, এই একটি প্রশ্ন। তোমরা আইনগত বৈশিষ্ট্য এবং সাধারণ বৈশিষ্ট্য বুঝেছো কিনা বা বাসায় পড়েছো কিনা? প্রিয় শিক্ষার্থী, এতক্ষণ তোমরা পাঠিয়ে দিয়েছো উত্তর, আমি উত্তরটা পরে দেখব। তাহলে আসি, এবং যারা উত্তর দিয়েছো সঠিক উত্তর তাদের রোল এবং নামগুলো আমি সামনের ক্লাসে স্লাইডে উপস্থাপন করব যে কারা কারা সঠিক উত্তর দিয়েছো। প্রিয় শিক্ষার্থী, এখন আমাদের কোম্পানি সংগঠনের শ্রেণী বিভাগ। আমরা এই শ্রেণী বিভাগ আলোচনা করব। আমরা গত ক্লাসে কোম্পানি সংগঠনের ব্যাকগ্রাউন্ড, কিভাবে কোম্পানি সংগঠনগুলো আসলো তার ডেফিনেশন পড়েছি, তার গুরুত্ব পড়েছি এবং এর বৈশিষ্ট্যগুলো আমরা পড়েছি। এখন কোম্পানি সংগঠনের শ্রেণীবিভাগগুলো আমরা আলোচনা কত ধরনের আছে সেটা আলোচনা করার আগে একটা ছক আমরা স্লাইডে দেখতে পাচ্ছ। ছকে দেখো, প্রথমে হলো কোম্পানিকে আমরা প্রথমে 4 ভাগে বিভক্ত করেছি। একটা সনদপ্রাপ্ত কোম্পানি, সংবিধিবদ্ধ কোম্পানি, একটা নিবন্ধিত কোম্পানি, অনিবন্ধিত কোম্পানি। তো প্রিয় শিক্ষার্থী, তাহলে প্রথম এই 4 ভাগে, তারপরে নিবন্ধিত কোম্পানিকে আমরা সীমিত দায় সম্পন্ন কোম্পানি এবং সীমাবদ্ধ দায় সম্পন্ন কোম্পানি, অসীম দায় সম্পন্ন কোম্পানি, অসীম এবং সীমাবদ্ধ দায় সম্পন্ন কোম্পানি, এই নামগুলো একটু দেখে নাও। আমরা এগুলো বিস্তারিত আলোচনা করব। তাহলে প্রথমে আমরা প্রথম ভাগের গুলো আমরা আগে দেখতে থাকি। সনদপ্রাপ্ত কোম্পানি এবং সংবিধিবদ্ধ কোম্পানি, এই দুটা আমরা আগে বলি, এই দুটা বলার পর আসব এই সনদপ্রাপ্ত কোম্পানি। এই কোম্পানি আমাদের পড়াশোনাতে থাকলেও বাস্তবতায় বর্তমান যুগে এটার অস্তিত্ব নাই বললেই চলে। এটা অনেক সময় অনেক আগে এই কোম্পানিটা ছিল। কিরকম? আমরা আসি। সনদপ্রাপ্ত কোম্পানিকে চার্টার্ড কোম্পানি বলা হয়। কি বলা হয়? সনদপ্রাপ্ত কোম্পানিকে আমরা কি বলি? চার্টার্ড কোম্পানি। এই কোম্পানি ইংল্যান্ডের আগে ব্রিটিশ শাসিত অঞ্চল ছিল। ব্রিটেনেরা আমাদের দেশ বা অন্যান্য ওয়ার্ল্ডের অধিকাংশ দেশকে শাসন করত। এই শাসন করার জন্য এই জিনিসগুলো হতো। তাহলে কি হচ্ছে দেখো কি বলা আছে, দ্য কোম্পানি দ্যাট ফর্ম বাই আন্ডার
of the King of England are called the Chartered Company. তার মানে these companies were founded before 1844, তার মানে 1844 সালের পূর্বে ইংল্যান্ডের রাজা রানীরা ব্যবসার জন্য যে কোম্পানি গঠন করত সেই কোম্পানিকে আমরা বলতাম চার্টার্ড কোম্পানি। কি বললাম? 1844 সালের পূর্বে ইংল্যান্ডের রাজা বা রানীরা কি করত? ব্যবসা করার জন্য কিছু কোম্পানি সৃষ্টি করেছিল, অনুমোদন দিয়েছিল বিজনেস করার জন্য প্রতিষ্ঠানকে। সেই প্রতিষ্ঠানগুলোকে আমরা চার্টার্ড কোম্পানি বলি। বাস্তবিক অর্থে বর্তমানে এই কোম্পানিগুলো নাই, অস্তিত্ব নাই। তাহলে সেই কোম্পানিগুলোর কি নাম দেখো। ফর এক্সাম্পল, ইস্ট ইন্ডিয়া কোম্পানি। যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি আমাদের ভারত উপমহাদেশ দখল করে নিয়েছিল নবাব সিরাজদৌলাকে পরাজিত করে 1757 সালে। তার পরবর্তীতে বাংলা, বিহার, উড়িষ্যা প্রথমে নবাব সিরাজদৌলার কাছ থেকে ছিনিয়ে নেয়, তারপর আস্তে আস্তে গোটা ভারতবর্ষ ছিনিয়ে নিয়েছিল। সেই ইস্ট ইন্ডিয়া কোম্পানি অনুমোদন দিয়েছিল ইংল্যান্ডের রানী ভিক্টোরিয়া, মহারানী ভিক্টোরিয়া যেটা বলি, সেই মহারানী ভিক্টোরিয়া এই কোম্পানিকে অনুমোদন দিয়েছিল। চার্টার্ড ব্যাংক অফ ইংল্যান্ড, চার্টার্ড ব্যাংক অফ ইংল্যান্ডের স্থাপন হয়েছিল এই রানী ভিক্টোরিয়ার আমলে, সে অনুমোদন দিয়েছিল। দ্য চার্টার অফ দ্য ব্রিটিশ সাউথ আফ্রিকা কোম্পানি, এই ব্রিটিশ সাউথ আফ্রিকা কোম্পানিও প্রতিষ্ঠিত হয়েছিল গিভেন বাই কুইন ভিক্টোরিয়া, রানী ভিক্টোরিয়া, মহারানী ভিক্টোরিয়া এইগুলোর অনুমোদন দিয়েছিল। তার মানে 1844 সালে ব্রিটেনে কোম্পানি আইন সৃষ্টি হওয়ার আগে রাজা বা রানীরা যে কোম্পানিগুলো গঠনের পারমিশন দিয়েছিল সেগুলো হলো চার্টার্ড কোম্পানি। ক্লিয়ার? তাহলে আমরা পরবর্তীতে স্ট্যাটিউটরি কোম্পানি মানে বিধিবদ্ধ কোম্পানি, সংবিধিবদ্ধ কোম্পানি যেটা বলা হয়। সংবিধিবদ্ধ কোম্পানিগুলো কি, এখানে তার একটা ব্যাখ্যা দেওয়া আছে, ব্যাখ্যাটা বলে আমি তারপর বলছি। Companies that are formed by the order of the President or by the Legislative Committee or the Bill of Parliament are called statutory company. তার মানে যেসব কোম্পানিগুলো, প্রতিষ্ঠানগুলো প্রেসিডেন্টের আদেশ বলে, তার মানে অধ্যাদেশ অনুসারে, বাংলাদেশে অধ্যাদেশ অনুসারে, লেজিসলেটিভ মানে আইনসভার অনুমতিতে, বা বিল আকারে পার্লামেন্টে আসলে মানে সংসদে বিল আকারে আসলে এবং সেটা বিল পাশের মাধ্যমে যদি গঠিত হয়ে থাকে তাহলে সেগুলো হলো সংবিধিবদ্ধ কোম্পানি। তাহলে সংবিধিবদ্ধ কোম্পানি কি হলো? তাহলে আরেকবার আমরা বলি। তাহলে বিষয়টা হলো কি, যদি আমাদের দেশের প্রেক্ষাপটে বলি, তাহলে আমাদের দেশের প্রেক্ষাপটে হলে যদি কোনো প্রেসিডেন্ট, আমাদের প্রেসিডেন্ট অধ্যাদেশ বলে কোনো কোম্পানি গঠন করেন, বা সংসদে আলোচনার আকারে সেটা কোনো কোম্পানি গঠিত হয় বা প্রতিষ্ঠান গঠিত হয়, কিংবা সংসদে বিল আকারে আনা হলো, সেই বিল পাশের মাধ্যমে যদি গঠিত হয় তাহলে সেইটাকে বলা হবে কি, সংবিধিবদ্ধ কোম্পানি। তাহলে তিনটি ভাবে হতে পারে। প্রেসিডেন্টের বলে, আইনসভা, আইন কমিটির অনুমোদন ক্রমে হতে পারে, বা সংসদ সদস্যের অধিকাংশ ভোটাভুটির মাধ্যমে বিল আকারে সেটা যদি পাশ হয়ে থাকে কোনো আইনের মাধ্যমে যদি সৃষ্টি হয়ে থাকে প্রতিষ্ঠান, তাহলে সেইটা হবে সংবিধিবদ্ধ কোম্পানি। এটা আইন বলে, কোম্পানি আইন অপারেট বাই দ্য লস। তাহলে এগুলো প্রতিষ্ঠান কোম্পানি আইন মোতাবেক পরিচালিত হয় ঠিকই, কিন্তু এইটা সৃষ্টি হয় সরাসরি প্রেসিডেন্ট বা আইনসভার কমিটি বা আমাদের পার্লামেন্টে বিল আকারে পাশ হয়ে সংসদে। যেরকম মিউনিসিপ্যাল কাউন্সিল, আমাদের পৌরসভা আছে না, পৌরসভা সৃষ্টি হয় এইভাবে, সিটি কর্পোরেশন তৈরি হয় এইভাবে, ইউনিভার্সিটিগুলো তৈরি হয় এভাবে, বাংলাদেশের সেন্ট্রাল ব্যাংক তৈরি হয়েছে এইভাবে। যে কোনো দেশের সেন্ট্রাল ব্যাংক গভর্নমেন্ট রেগুলেটরি সংস্থা, সরকারি কোনো রেগুলেটরি যদি সংস্থা থাকে তাহলে সেই সংস্থাগুলো এইভাবে তৈরি হয়। সেন্ট্রাল ব্যাংক মানে কেন্দ্রীয় ব্যাংকও তৈরি হয়ে থাকে, দুইবার লেখা পড়ে গেছে, যেটা বাংলাদেশ ব্যাংক, সেন্ট্রাল ব্যাংক হিসেবে বাংলাদেশের বাংলাদেশ ব্যাংক।
তাহলে অন্যান্য দেশেও এইভাবে তৈরি হয়। তাহলে সংবিধিবদ্ধ কোম্পানিগুলো আমরা বুঝলাম যে কি রকম, মানে প্রেসিডেন্টের আদেশ বলে কিংবা আইন কমিটির অনুমোদন ক্রমে বা আইনসভার বিল আকারে প্রস্তুত হলে সে বিল পাশের মাধ্যমে যদি সৃষ্টি হয়ে থাকে তাহলে সেগুলো সংবিধিবদ্ধ কোম্পানি। প্রিয় শিক্ষার্থী, রেজিস্টার্ড কর্পোরেশন মানে নিবন্ধিত কোম্পানি, এটা হলো আমাদের মূল ধারা। আমরা যে পড়াশোনা করব যৌথ মূলধনী কোম্পানির মূল ধারা, কিন্তু এটাই হলো মূল ধারা। এখানেই কিন্তু বিস্তারিত আমাদের আলোচ্য সূচি থাকবে এবং এখানেই আমরা কনসেন্ট্রেশন বেশি দেব। তাহলে রেজিস্টার্ড কোম্পানি হলো কি? রেজিস্টার্ড কোম্পানি আর কিছুই নাই, আমরা প্রথম দিনের সংজ্ঞায় যেটা বলেছি, প্রত্যেকটা দেশেই কোম্পানি আইন থাকে। তাহলে এই কোম্পানি আইন মোতাবেক যদি কোনো কোম্পানি গঠিত, পরিচালিত এবং নিবন্ধিত হয় তাহলে সেটা হলো রেজিস্টার্ড কোম্পানি। তাহলে মানে কোম্পানি আইন, আমাদের দেশে কোম্পানি আইন কত সালে? 1994 সালে। বর্তমানে যে কোম্পানি আইন 1994 সালে, আর এই কোম্পানি আইন বাস্তবায়ন শুরু হয়েছে কত সাল থেকে? 1995 সালে। তাহলে কি বললাম? কোম্পানি আইন তৈরি হয়েছে 1994 সালে, তারপরে এটা বাস্তবায়ন শুরু হয়েছে 1995 সাল থেকে। তাহলে এই কোম্পানি আইন অনুসারে যদি কোম্পানি গঠিত হয়, পরিচালিত হয়, নিবন্ধিত হয় বা বিদ্যমান কোনো কোম্পানি এই কোম্পানির ধারায় পরিচালিত হয় বা নিবন্ধিত হয় তাহলে সেটা নিবন্ধিত কোম্পানি। এই নিবন্ধিত কোম্পানি দুই ধরনের হয়ে থাকে, একটা হলো আনলিমিটেড অসীম দায়, আর একটা লিমিটেড কোম্পানি সসীম দায়। তাহলে অসীম দায় এবং সসীম দায় সম্পন্ন কোম্পানি। তাহলে প্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা আসি এইটা পরবর্তী ছকে আমরা আসি। তাহলে আনলিমিটেড কোম্পানি, তাহলে নিবন্ধিত কোম্পানির দুটো আমরা ধারা দেখেছিলাম, একটা অসীম দায় আর একটা সসীম দায়। তাহলে অসীম দায় সম্পন্ন কোম্পানি আর সসীম দায় সম্পন্ন কোম্পানি আমরা দেখব। আনলিমিটেড কোম্পানি তার মানে অসীম দায় সম্পন্ন কোম্পানি। তাহলে অসীম দায় কোম্পানি, অসীম মানে ইনফিনিটিভ, মানে যার দায় দায়িত্ব থাকে আনলিমিটেড। তার মানে শেয়ার হোল্ডারদের দায় যদি আনলিমিটেড হয় সেটা হলো অসীম দায়। তাহলে অসীম দায় বলতে কি বোঝায়? যদি কোম্পানি দেউলিয়া হয় তাহলে কোম্পানির সম্পত্তি বিক্রয় করেও যদি সে দেনা না মেটে তাহলে ওই শেয়ার হোল্ডারদের ব্যক্তিগত সম্পত্তি পর্যন্ত দায়বদ্ধ থাকে। এটা হলো অসীম দায়। কি বললাম? অসীম দায় বলতে আমি কি বোঝালাম? অসীম দায় বলতে ধরো যে তুমি 10,000 টাকা দিয়ে একটা কোম্পানির কিছু শেয়ার কিনেছ। এখন এই 10,000 টাকা ওই কোম্পানি দেউলিয়া হয়ে গেছে, ঋণগ্রস্ত হয়ে গেছে। যাওয়ার পর তুমি 10,000 টাকা পর্যন্ত তুমি দিয়েও সে ঋণ শোধ হয়নি, তাহলে তোমার ব্যক্তিগত কোনো সম্পত্তি যদি থাকে তাহলে সেই সম্পত্তিও দায়বদ্ধ হবে। যতক্ষণ সে ঋণ পরিশোধ না হবে তোমার ব্যক্তিগত সম্পত্তি বিক্রয় করে দিতে হবে। এই রকম আনলিমিটেড কোম্পানি, এগুলো হলো আনলিমিটেড মানে অসীম দায়। শেয়ার হোল্ডারদের দায় হলো অসীম, শেয়ার হোল্ডারদের দায় তার ব্যক্তিগত সম্পত্তি পর্যন্ত দায়বদ্ধ হয়ে থাকে। এই ধরনের কোম্পানি হলো আনলিমিটেড কোম্পানি, অসীম দায়। তাহলে প্রিয় শিক্ষার্থী, তাহলে এই অসীম দায় সম্পন্ন কোম্পানির কিছু আমরা উদাহরণ দেখি। বাস্তবিক অর্থে বর্তমানে এই অসীম দায় সম্পন্ন কোম্পানি আমরা আর বাস্তবে দেখি না, খুব কম, যেহেতু এটার অনেকগুলো অসুবিধা আছে। এই অসুবিধা থাকার জন্য এই ধরনের প্রতিষ্ঠান আর আমরা সহজে লক্ষ্য করি না এবং এটা গঠনের আগ্রহী হয় না শেয়ার হোল্ডারেরা। এই ধরনের কোম্পানির কিছু উদাহরণ: ব্রিটিশ অল ট্রেন ভেহিকলস ম্যানুফ্যাকচারিং ল্যান্ড রোভার, এটা একটা ব্রিটেনের একটা কোম্পানি ছিল। আর একটা হলো গ্লাসকো স্মিথ ক্যালেন সার্ভিস আনলিমিটেড। এই দুটা কোম্পানির উদাহরণ আমরা এখানে উল্লেখ করেছি যে এই কোম্পানিগুলো আনলিমিটেড কোম্পানি ছিল। ক্লিয়ার? এখন লিমিটেড কোম্পানি, লিমিটেড কোম্পানি হলো বা লিমিটেড কর্পোরেশন, এটা হলো কি যার দায় হলো লিমিটেড। তার মানে যে শেয়ার হোল্ডারেরা শেয়ার কিনবে এই শেয়ার হোল্ডারদের দায় থাকবে তার শেয়ারের ভ্যালু পর্যন্ত। তার মানে আমি 10,000 টাকা দিয়ে যদি আমি বিনিয়োগ করি, 10,000 টাকা দিয়ে যদি আমি শেয়ার কিনি তাহলে আমার দায় এই 10,000 টাকা পর্যন্ত। আমার ব্যক্তিগত সম্পদ কখনো দায়বদ্ধ হবে না। তাহলে কি বললাম?
লিমিটেড কোম্পানিটা হলো এই ধরনের কোম্পানি যে কোম্পানির দায় শেয়ারের ভ্যালু পর্যন্ত সীমাবদ্ধ, তার অতিরিক্ত দায় আর শেয়ার হোল্ডারদের বহন করতে হবে না। এটা হলো লিমিটেড কোম্পানি। ধরো আমি 100 টাকা দিয়ে একটা শেয়ার কিনেছি, আমার দায় 100 টাকা, আমার যদি লস যায় তাহলে 100 টাকায় চলে যাবে, আমার ব্যক্তিগত কোনো সম্পদ বা সঞ্চয় এটা দায়বদ্ধ হবে না। এই ধরনের কোম্পানিগুলো হলো লিমিটেড কোম্পানি। ক্লিয়ার? এই লিমিটেড কোম্পানিগুলোই আমাদের দেশে এবং বিদেশে আধুনিক বিজনেস জগতে এই কোম্পানিরই প্রাদুর্ভাব বেশি, প্রভাব প্রতিপত্তি বেশি। এই কোম্পানিতেই শেয়ার হোল্ডারেরা বিনিয়োগ করতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে এবং ভালোবাসে, এবং এই কোম্পানিগুলো গঠনের প্রবণতাটা অনেক বেশি। এই কোম্পানিগুলোর উদাহরণ কি? চ্যারিটেবল অর্গানাইজেশন হতে পারে, ফিনান্সিয়াল সার্ভিস অথরিটি হতে পারে, যাদের লায়াবিলিটিসটা দুই ধরনের। এই লিমিটেড কোম্পানির দায় হলো দুই ধরনের হতে পারে। যে লিমিটেড দায় কতটুক, সেটা হলো বাই দ্য গ্যারান্টি, কোনো গ্যারান্টি দ্বারা বা শেয়ার ভ্যালু দ্বারা। তাহলে লিমিটেড কোম্পানির দায় হলো গ্যারান্টি দ্বারা আর শেয়ার ভ্যালু দ্বারা। তো সাধারণত শেয়ার ভ্যালু দ্বারাই বেশি দেখা যায়, গ্যারান্টি দ্বারাও কিছু কিছু কোম্পানি দেখা যায় তার এটা কম, কিন্তু শেয়ার ভ্যালু দ্বারা। তাহলে লিমিটেড কতটুক পর্যন্ত? শেয়ার ভ্যালু দ্বারা বা গ্যারান্টি দ্বারা, যে আমি এত টাকা পর্যন্ত আমি গ্যারান্টি দিলাম। তার মানে আমি 100 টাকা দিয়ে শেয়ার কিনলাম, আমি বললাম যে ঠিক আছে 100 টাকা নয়, আমি 500 টাকা পর্যন্ত আমি দায় বহন করব। এইরকম গ্যারান্টি দেওয়া যেতে পারে। তবে বাই গ্যারান্টির এটারও প্রবণতা কম, বাই শেয়ার ভ্যালু দ্বারা, শেয়ার ভ্যালু পর্যন্ত সীমাবদ্ধ, এই ধরনের লিমিটেশনটাই বেশি দেখা যায়। অনিবন্ধিত কোম্পানি আর কিছুই নয়, যে কোম্পানি নিবন্ধিত হয়নি। আসলে বাস্তবিক অর্থে অনিবন্ধিত কোম্পানি আসলে কোনো কোম্পানি নয়। কোম্পানি আইন অনুপাতে কোম্পানি ছাড়া, নিবন্ধন হওয়া ছাড়া কোনো কোম্পানিকে কোম্পানি বলে গ্রহণ করা হয় না। তারপরে আমরা অনিবন্ধিত কোম্পানি একটা শ্রেণী বিভাগের মধ্যে ফেলছি। এই জন্যে কোম্পানিতে রেজিস্ট্রেশন পাওয়ার আগে ওই প্রতিষ্ঠানটা কিছু কার্যক্রম, কিছু পেপারস তৈরি করতে হয়। এই পেপারস তৈরি যেহেতু করতে হয়, সেই জন্যে নিবন্ধন পাওয়ার পূর্বে তার যে অ্যাক্টিভিটিস, তার নাম দিয়ে কার্যক্রম শুরু করে, এবং ঠিক নিবন্ধনের আগ পর্যন্ত যে কার্যক্রমগুলো চালিত হয় একটা নামে, কোম্পানির নামে, সেইটা হলো অনিবন্ধিত কোম্পানি। ঠিক আছে? নিবন্ধন পাইলে সেটা নিবন্ধিত কোম্পানি হয়ে গেল, নিবন্ধন পাওয়ার আগ মুহূর্ত পর্যন্ত সেইটা হলো নিবন্ধিত কোম্পানি। প্রিয় শিক্ষার্থী, তাহলে এতক্ষণ বোঝা গেল যে আমরা লিমিটেড, নিবন্ধিত কোম্পানির মধ্যে আনলিমিটেড এবং লিমিটেড আছে। লিমিটেড আবার দুইভাবে হতে পারে, বাই গ্যারান্টি দ্বারা বা শেয়ার ভ্যালু দ্বারা। আর অনিবন্ধিত কোম্পানি, এখন আমরা যে লিমিটেড বা আনলিমিটেড লিমিটেড কোম্পানি, এই লিমিটেড কোম্পানির আবার প্রকারভেদ আছে, সেগুলো আমরা দেখব। একটা স্লাইড দেখি। প্রিয় শিক্ষার্থী, এই স্লাইডটা দেখো। লিমিটেড কোম্পানি মানে সীমাবদ্ধ দায় সম্পন্ন কোম্পানি, তার আবার প্রকারভেদ। ঠিক আছে? তাহলে সীমাবদ্ধ দায় সম্পন্ন কোম্পানি কি বলেছিলাম? লিমিটেড কোম্পানি, যেটা গ্যারান্টি দ্বারা বা শেয়ার ভ্যালু দ্বারা সীমাবদ্ধ হতে পারে। এই সীমাবদ্ধ দায় সম্পন্ন কোম্পানি আবার দুই রকম হতে পারে। একটা হলো শেয়ার দ্বারা সীমাবদ্ধ কোম্পানি, আর একটা প্রতিশ্রুতি দ্বারা, যেটা আমি বলছিলাম কিছুক্ষণ আগেই, এই স্লাইডে আমি দেখালাম। এই যে দেখা যাচ্ছে, এই যে এ এবং বি বাই গ্যারান্টি দ্বারা বা শেয়ার ভ্যালু দ্বারা। ঠিক আছে? এখন তাহলে সীমাবদ্ধ দায় সম্পন্ন কোম্পানি আমরা কে দুই ভাগে ভাগ করছি, শেয়ার দ্বারা সীমাবদ্ধ কোম্পানি আর একটা প্রতিশ্রুতি দ্বারা। প্রতিশ্রুতি দ্বারা যেটা বললাম যে আমি 100 টাকার একটা শেয়ার কিনেছি, আমি বললাম আমি 500 টাকা পর্যন্ত বা 5000 টাকা পর্যন্ত আমি দায় বহন করব, সেটা প্রতিশ্রুতি দ্বারা সীমিত কোম্পানি। ক্লিয়ার? আর শেয়ার দ্বারা সীমিত কোম্পানি মানে আমার শেয়ার যতটুকু ভ্যালু, তার আমি 100 টাকা শেয়ার কিনেছি, আমি 100 টাকা পর্যন্ত আমি দায় বহন করব, তার বেশি নয়। ক্লিয়ার? এখন এই শেয়ার দ্বারা সীমিত কোম্পানি আবার দুই ভাগে বিভক্ত, একটা প্রাইভেট লিমিটেড,
একটা পাবলিক লিমিটেড। প্রাইভেট লিমিটেড এবং পাবলিক লিমিটেড, তাহলে শেয়ার দ্বারা সীমিত দায় সম্পন্ন কোম্পানি দুই রকমের, একটা প্রাইভেট লিমিটেড আর একটা হলো পাবলিক লিমিটেড। আগে প্রাইভেট লিমিটেডটা দেখি, তারপর পাবলিক লিমিটেডে যাব। তাহলে প্রিয় শিক্ষার্থী, প্রাইভেট লিমিটেড কোম্পানি, প্রাইভেট লিমিটেড কোম্পানি হলো যে কোম্পানির সদস্য 2 থেকে 50 জনের মধ্যে সীমাবদ্ধ থাকে। তাহলে কি হলো, যে কোম্পানির সদস্য সর্বনিম্ন 2 এবং সর্বোচ্চ 50, ঠিক আছে, সীমিত থাকে, যে কোম্পানির শেয়ার মার্কেটে কেনা বেচা হয় না, সহজে হস্তান্তর করা যায় না, সেটা হলো প্রাইভেট লিমিটেড কোম্পানি। তাহলে কেমন হলো? তাহলে প্রাইভেট লিমিটেড কোম্পানির ক্যারেক্টারিস্টিক্সের মধ্যে এর সদস্য সংখ্যা সর্বনিম্ন 2, সর্বোচ্চ 50 এর মধ্যে থাকবে। 2 এর নিচে হতে পারবে না, 50 এর উপরে যেতে পারবে না। এই কোম্পানির শেয়ার বাজারে ছাড়া যাবে না। শেয়ার মার্কেটে প্রাইভেট লিমিটেড কোম্পানির শেয়ার ছাড়া যাবে না। যদি প্রাইভেট লিমিটেড কোম্পানি শেয়ার মার্কেটে ছাড়তে চায়, তাহলে প্রাইভেট লিমিটেড কোম্পানিকে পাবলিক লিমিটেডে রূপান্তর করতে হবে। পাবলিক লিমিটেডে রূপান্তর করলে সেইটা করতে পারবে। তোমরা দেখো, বাজারে রাস্তাঘাটে চলতে ফিরতে বিভিন্ন প্রতিষ্ঠানের লেখা থাকে অমুক কোম্পানি, সুন্দরবন কুরিয়ার সার্ভিস প্রাইভেট লিমিটেড, আছে না? দেখো, প্রাইভেট লিমিটেডে অবশ্যই প্রাইভেট লিমিটেড ব্র্যাকেটে এই কথাটা, প্রাইভেট লিমিটেড এই কথাটা লেখা থাকে, অমুক প্রতিষ্ঠান প্রাইভেট লিমিটেড। আর পাবলিক লিমিটেডের ক্ষেত্রে জনতা ব্যাংক লিমিটেড, অগ্রণী ব্যাংক লিমিটেড, ঠিক আছে, মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড, এরকম লিমিটেড লেখা থাকে, শুধু লিমিটেড। আর যেগুলো প্রাইভেট লিমিটেড কোম্পানি, চেনার উপায় হলো প্রাইভেট লিমিটেড, পয়টা ফলা আকার ফুল স্টপ দিয়ে লিমিটেড সংক্ষেপে লেখে বা পূর্ণাঙ্গভাবে লিখতে পারে প্রাইভেট লিমিটেড। তাহলে প্রাইভেট লিমিটেডে কি বললাম? প্রাইভেট লিমিটেডে 2 জন সর্বনিম্ন, সর্বোচ্চ 50 জন সদস্য থাকতে পারে। এই প্রাইভেট লিমিটেড কোম্পানির শেয়ার সহজে হস্তান্তর করা যায় না, শেয়ার মার্কেটে এই শেয়ার ছাড়া যায় না। তাহলে পাবলিক লিমিটেড কি? পাবলিক লিমিটেডে সর্বনিম্ন 7, সর্বোচ্চ অসংখ্য, সর্বনিম্ন 7 এবং সর্বোচ্চ অসংখ্য শেয়ার হোল্ডার হতে পারে, হাজার হাজার লক্ষ এই রকম হতে পারে, অনেক শেয়ার হোল্ডার, আনলিমিটেড শেয়ার হোল্ডার হতে পারে, এবং সর্বনিম্ন 7। তাহলে সাধারণত পাবলিক লিমিটেড কোম্পানিরও শেয়ারের সংখ্যা উল্লেখ থাকে যখন কোম্পানি গঠন করে তখন অনুমোদিত মূলধনে, এবং পাবলিক লিমিটেড কোম্পানির শেয়ার বাজারে ছাড়া যায় এবং এই কোম্পানির শেয়ার সহজে হস্তান্তর করা যায়। তাহলে কি বললাম? পাবলিক লিমিটেড কোম্পানির সর্বনিম্ন সদস্য শেয়ার সংখ্যা 7 হতে পারে এবং সর্বোচ্চ অসংখ্য হতে পারে, এবং এই কোম্পানির শেয়ার মার্কেটে ছাড়া যায়, কিছু ডেকোরাম মেনটেন করতে হয়, এবং এই কোম্পানির শেয়ার সহজে হস্তান্তর করা যায়। প্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা বুঝলাম প্রাইভেট লিমিটেড, পাবলিক লিমিটেড। এই প্রাইভেট লিমিটেড এবং পাবলিক লিমিটেড কোম্পানিগুলোর নেচার, বৈশিষ্ট্য, সুবিধা অসুবিধা আমরা পরবর্তীতে আরও আবার ডিটেলস করে পড়াবো। আমরা শ্রেণী বিভাগ যেহেতু আলোচনা করছি, সেহেতু শর্ট সংক্ষিপ্ত আকারে আমি ধারণা দেওয়ার চেষ্টা করছি তোমাদেরকে। পরবর্তীতে আমরা যখন ক্লাসে যাব, আরও পরবর্তী ক্লাসগুলোতে আমরা প্রাইভেট লিমিটেড, পাবলিক লিমিটেড নিয়ে এর আবার ডিটেলস, বৈশিষ্ট্য, সুবিধা অসুবিধা, কিভাবে প্রাইভেট লিমিটেড কোম্পানি গঠন করা হয়, কি করে পাবলিক লিমিটেড কোম্পানি গঠন করা যায়, কিভাবে বাজারে শেয়ার ছাড়া যায়, প্রাইভেট থেকে পাবলিকে রূপান্তর করা যায় কি করে, এই জিনিসগুলো আমরা আলোচনা করব এবং পড়ব, শিখব আজকের ক্লাসে। তাহলে আমরা দেখলাম প্রাইভেট লিমিটেড, পাবলিক লিমিটেড বুঝলাম। এখন পাবলিক লিমিটেডের আবার 4টা ভাগ, একটা হলো সরকারি কোম্পানি, একটা বেসরকারি কোম্পানি, অধীনস্থ যেটা সাবসিডিয়ারি কোম্পানি, আর হোল্ডিং কোম্পানি যেটা। তাহলে আমরা প্রথমে সরকারি এবং বেসরকারি কোম্পানি দুটো আমরা দেখি, তারপর সাবসিডিয়ারি বা হোল্ডিং কোম্পানি আমরা দেখব। তাহলে প্রিয় শিক্ষার্থী, তাহলে সরকারি কোম্পানি বলতে আমরা সহজেই মাথায় আসে সরকারি মালিকাধীন কোম্পানি। কথা কি বোঝা গেল?
সরকারি মালিকাধীন কোম্পানি। যদি কোম্পানির অধিকাংশ শেয়ার, অধিকাংশ বলতে 100% শেয়ার সরকারের থাকে, কিংবা সর্বনিম্ন 51%, সর্বোচ্চ 100% হতে পারে, সরকারের কাছে থাকতে পারে, আর সর্বনিম্ন 51% শেয়ার, 51%-এর অধিক, 51 থেকে 100%-এর মধ্যে শেয়ার যদি সরকারের থাকে, সেই প্রতিষ্ঠানের কন্ট্রোলিং পাওয়ার যদি সরকারের কাছে থাকে, তাহলে আমরা সেই কোম্পানিকে আমরা কি বলবো? সরকারি কোম্পানি। উদাহরণ দিই, যেমন জনতা ব্যাংক লিমিটেড। জনতা ব্যাংকও একটা ফিনান্সিয়াল কোম্পানি। তাহলে এই ব্যাংকের অধিকাংশ শেয়ার, সব শেয়ারই কার কাছে? সরকারের কাছে। ঠিক আছে? তারপরে কি অগ্রণী ব্যাংক লিমিটেড, সোনালী ব্যাংক লিমিটেড, এগুলো কি সরকারি কোম্পানি। এইগুলো কোম্পানির শেয়ার সরকারের কাছে, অধিকাংশ শেয়ার, কারো 100%, কারো 100% না হলে 51%-এর উপর সরকার যেভাবে চালাবে সেভাবে এই প্রতিষ্ঠানগুলো চলবে। তার মানে সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা সরকারের হাতে। তাহলে সরকারি কোম্পানি হলো বেসরকারি কোম্পানি। বেসরকারি কোম্পানি হলো যে কোম্পানির 51%-এর অধিক শেয়ার সাধারণ পাবলিকের হাতে, সরকারের হাতে না। সরকারেরও শেয়ার থাকতে পারে, কিন্তু 51%-এর অধিক নয়। তার মানে 50%-এর নিচে থাকতে পারে। আর সাধারণ মানুষের কাছে, মানে পাবলিকের কাছে 51%-এর উপর, মানে ওই প্রতিষ্ঠানের পরিচালনার কর্তৃত্ব থাকে বেসরকারি পাবলিকের কাছে, মানে আমার তোমার এই রকম লোকজনের কাছে। সেগুলো হলো বেসরকারি কোম্পানি। কি রকম? যেরকম প্রাইম ব্যাংক লিমিটেড, ঠিক আছে, মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড, এনবিআরসি ব্যাংক লিমিটেড, এগুলো কি বেসরকারি কোম্পানি। তার মানে এইগুলো কোম্পানির অধিকাংশ শেয়ার, 51%-এর ওপর শেয়ার কার কাছে আছে? সাধারণ, তোমার আমার মতো সাধারণ লোকজনের মাঝে। এবং সাধারণ লোকজন, শেয়ার হোল্ডারেরা, তাদের সিদ্ধান্ত মোতাবেক কি, তাদের বোর্ড অফ ডিরেক্টর মোতাবেক তারা পরিচালিত হয়। তার মানে যে প্রতিষ্ঠানগুলোর 51%-এর ওপর শেয়ার সাধারণ মানুষজনের কাছে, সাধারণ পাবলিকের কাছে, সেইটা হলো বেসরকারি কোম্পানি। তাহলে সরকারি আর বেসরকারিটা আমরা বুঝলাম। এখন সাবসিডিয়ারি কোম্পানি এবং হোল্ডিং কোম্পানি। তাহলে প্রিয় শিক্ষার্থী, সাবসিডিয়ারি কোম্পানি এবং হোল্ডিং কোম্পানির ক্ষেত্রে আমরা আলোচনা করার ক্ষেত্রে আমরা একটা চিত্র দেখব, একটা স্লাইড দেখব। আমরা সাবসিডিয়ারি কোম্পানির সাথে হোল্ডিং কোম্পানির একটা সম্পর্ক আছে। এই সম্পর্কটা আমরা কি দেখব? একটা স্লাইডের মাধ্যমে আমরা দেখব এবং শেখার চেষ্টা করব। এই যে এখানে প্রাইভেট এবং পাবলিক লিমিটেড কোম্পানির ব্যাখ্যাটা আমি দিয়ে দিয়েছি ইংরেজিতে। দেখো কি বলা হয়েছে এখানে। প্রাইভেট লিমিটেড কোম্পানির 2 থেকে 50 জন সদস্য থাকে এবং এরা শেয়ার মার্কেটে শেয়ার বিক্রি করতে পারে না। পাবলিক লিমিটেডে 7 থেকে শেয়ার লিমিটেশন, মানে সর্বোচ্চ আমি কতটুকু লিমিট করব সেই লিমিট পর্যন্ত থাকবে। এটা ট্রেড করতে পারে শেয়ার মার্কেটে, এটা আমি বলেছি। এই যে এখন দেখো এখানে প্রাইভেট লিমিটেড, পাবলিক লিমিটেড হয়ে গেছে। এখন পাবলিক লিমিটেডের আবার সরকারি এবং বেসরকারি এটা হয়ে গেছে। অধীনস্থ সাবসিডিয়ারি এবং হোল্ডিং কোম্পানি আমরা দেখব। দেখো, হোয়াট ইজ এ সাবসিডিয়ারি? সাবসিডিয়ারি কি? সাবসিডিয়ারি কোম্পানি এবং হোল্ডিং কোম্পানি পড়ার আগে সাবসিডিয়ারিটা কি সেটা আমরা একটু বোঝার চেষ্টা করি। প্রিয় শিক্ষার্থী, প্রথমে দেখো প্রথম বক্সে কি আছে? ইটস এ কোম্পানি ওন্ড অ্যান্ড কন্ট্রোলড বাই অ্যানাদার কোম্পানি। যদি কেউ কাউকে কন্ট্রোল করে, সাবসিডিয়ারি কোম্পানি নিজে নিয়ন্ত্রিত হয় না, অন্যের দ্বারা নিয়ন্ত্রিত হয়, পরাধীন। সাবসিডিয়ারি কোম্পানি হলো পরাধীন, সে অন্য কারো অধীনে আছে। তার মানে কি? সাবসিডিয়ারি কোম্পানি অন্য কারো অধীনে আছে, সে নিজে পরিচালিত হয় না, অন্যের দ্বারা। সে একটা কোম্পানি, স্বতন্ত্র কোম্পানি, কিন্তু অন্যের দ্বারা পরিচালিত, অন্যের কমান্ডে পরিচালিত হয়। সেকেন্ডে আছে কি দেখো, কিছু কন্ডিশন বলা আছে। ওনিং কোম্পানি ইজ কল্ড এ প্যারেন্ট অর হোল্ডিং কোম্পানি।
তার মানে সহজ বুদ্ধি। তারপরে থার্ড বক্সেও কিছু কথা আছে, কি বলা আছে, দ্য সিস্টেম প্রোটেক্টস অ্যাসেটস অফ ভেরিয়াস প্রপার্টিজ ফ্রম ইচ আদার লাইবিলিটিস। তার মানে হলো, মূল কথা হলো, ধরো কে কার কমান্ড শুনবে, কে কার নিয়ন্ত্রণে। এখন আমি ক্লাস নিচ্ছি, তোমরা আমাদের স্টুডেন্ট, তোমরা একটা স্বতন্ত্র ব্যক্তি, স্বতন্ত্রভাবে চলো। এখন ধরো যে আমার কথা মোতাবেক তুমি চলছো, তাহলে আমি এখানে প্যারেন্ট, তোমরা সাবসিডিয়ারি, আমি হলো হোল্ডিং কোম্পানি, তোমরা হলো সাবসিডিয়ারি কোম্পানি। তাহলে আমার কথা মোতাবেক তোমরা যদি চলো, তাহলে তোমরা সাবসিডিয়ারি, আমি হলো হোল্ডিং। তাহলে এই নিয়ন্ত্রণ করার ক্ষমতা থাকতে হবে। তাহলে সাবসিডিয়ারি কোম্পানি হলো অন্যের দ্বারা পরিচালিত হয়, তারা কোম্পানি বটে, অন্যের দ্বারা পরিচালিত হয়। আর একটা চিত্রে আসি, তাহলে আর একটু ক্লিয়ার হবে। অর্গানাইজেশন চার্ট ফর হোল্ডিং কোম্পানি অ্যান্ড সাবসিডিয়ারি কোম্পানি, এখানে ক্লিয়ার হয়ে যাবে তোমাদের বিষয়। প্রিয় শিক্ষার্থী, প্রথমে দেখো, উপরে দেখো এবিসি একটা কোম্পানি, তাহলে এবিসি টেকনোলজি ইনকর্পোরেশন, এবিসি লিমিটেড, এবিসি কোম্পানি লিমিটেড, তারপরে দেখো ম্যানুফ্যাকচারিং। এখন বিষয়টা হলো এখানে কে, প্রত্যেকটাই কিন্তু একটা করে পাবলিক লিমিটেড কোম্পানি, প্রাইভেট নাই, এখানে সব পাবলিক লিমিটেড কোম্পানি। তাহলে দেখো মূল বিষয়টা হলো কি, প্রথমে এইটা, এই কোম্পানি এবং এই কোম্পানি, এই দুই কোম্পানিকে নিয়ন্ত্রণ করছে কে, এবিসি লিমিটেড। তাহলে এই কোম্পানি এবং এই কোম্পানির এই দুটাই হলো সাবসিডিয়ারি কোম্পানি। কোন কোম্পানির সাবসিডিয়ারি? এবিসি লিমিটেডের সাবসিডিয়ারি। তাহলে এবিসি কে কি বলবো? এইটুক নিয়ে যখন আমরা বিবেচনা করব, এই দুটো নিয়ে, তাহলে এই কোম্পানি, এই কোম্পানি, এই দুটা কোম্পানি সাবসিডিয়ারি কোম্পানি কার? এবিসির, এবিসি লিমিটেড। আর এবিসি লিমিটেড এই ক্ষেত্রে হলো হোল্ডিং কোম্পানি। তাহলে হোল্ডিং কোম্পানি কি? যে কোম্পানি, এবিসি কোম্পানি এই দুটা কোম্পানিকে নিয়ন্ত্রণ করছে, তার মানে এই দুটা কোম্পানির শেয়ার 51% ওপর শেয়ার এবিসির আছে। তার মানে কি বললাম? এই যে এই কোম্পানি এবং এই কোম্পানির শেয়ার, ইন্ডিভিজুয়াল শেয়ার এবিসি কোম্পানি লিমিটেডের আছে অধিকাংশ, 51%। মানে এবিসি লিমিটেড কোম্পানি যা বলবে, যেভাবে চালাবে, এই দুইটা কোম্পানি কিন্তু সেভাবে চলতে হবে। এই দুটো কিন্তু স্বতন্ত্র কোম্পানি, কিন্তু স্বতন্ত্র কোম্পানি হলে, আলাদা প্রতিষ্ঠান হলেও, এই প্রতিষ্ঠানের অধিকাংশ শেয়ার এবিসি লিমিটেডের আছে। এই জন্য এবিসি হলো হোল্ডিং কোম্পানি আর এই দুটো হলো সাবসিডিয়ারি কোম্পানি। এইখানে মাঝখানে এসে এইটা হলো সাবসিডিয়ারি কোম্পানি, এইটার হোল্ডিং কোম্পানি হলো এবিসি। এবিসি আবার সাবসিডিয়ারি, এবিসি কোম্পানি লিমিটেড আবার সাবসিডিয়ারি, এর আবার হোল্ডিং হলো এবিসি। এই এবিসির আবার হোল্ডিং কোম্পানি হলো এবিসি টেকনোলজি, আর এবিসি লিমিটেড হলো সাবসিডিয়ারি। এই পারে দেখো, এই কোম্পানি এবং এই কোম্পানি, এই দুই কোম্পানি হলো সাবসিডিয়ারি কোম্পানি, এই দুটা কোম্পানি হোল্ডিং কোম্পানি হলো এবিসি লিমিটেড কোম্পানি। তাহলে মূলত এই পারের দুটা কোম্পানি আর এই পারের দুটা কোম্পানি, এই চারটাই হলো সাবসিডিয়ারি কোম্পানি। এদের হোল্ডিং কোম্পানি কোনটা? হোল্ডিং কোম্পানি হলো এবিসি লিমিটেড। এবিসি লিমিটেড হলো হোল্ডিং কোম্পানি, তার সাবসিডিয়ারি এই চারটা, এই পার দুটা, এই পার দুটা। আর এইটা হলো সাবসিডিয়ারি, এর হোল্ডিং হলো এইটা, এটার হোল্ডিং আবার এইটা, এটার হোল্ডিং আবার এইটা। তাহলে ফাদার হোল্ডিং কোনটা? হলো এবিসি। এবিসি হলো হোল্ডিং কোম্পানি, এটার হলো সাবসিডিয়ারি হলো এইটা, এবং এইটার হলো, তাহলে মানে এইগুলো সবই এই কোম্পানির কি সাবসিডিয়ারি হয়ে গেল। তাহলে এই কোম্পানি যা বলবে একেও তা মানতে হবে, আর একে যদি মানতে হয় তাহলে এইগুলো তার মানবে। তাহলে মূল বিষয়টা হলো, তাহলে সাবসিডিয়ারি এবং হোল্ডিং কোম্পানির ব্যাপারটা হলো বোঝা গেল। তার মানে একটা পরিবারের মতো, পরিবারে কমান্ডিং কেউ থাকে তো, বাবা, দাদা, মা, যাই কমান্ডিং, তার আদেশে অন্যরা চলাচল করে, ধরে নাও সে হলো হোল্ডিং কোম্পানি, আর যারা তার অধীনে থাকে তারা হলো সাবসিডিয়ারি কোম্পানি। সাবসিডিয়ারি কোম্পানিও স্বতন্ত্র কোম্পানি, তার নিজস্ব অ্যাক্টিভিটিস আছে, কোম্পানির ডিসিশন অন্যান্য সব কোম্পানির মতনই পরিচালিত হয়, স্বতন্ত্রভাবে পরিচালিত হয়, কিন্তু সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে
হোল্ডিং কোম্পানির সিদ্ধান্ত মোতাবেক চলতে হয়, যেহেতু অধিকাংশ শেয়ার তাদের আছে এবং তাদের চিন্তাভাবনা দৃষ্টিভঙ্গি মোতাবেকই প্রতিষ্ঠান পরিচালিত করতে হয় বা হতে হয়। তাহলে হোল্ডিং কোম্পানি আর সাবসিডিয়ারি কোম্পানিটা বোঝা গেল? ক্লিয়ার প্রিয় শিক্ষার্থী? এখন আমরা আসি, দেখো এতক্ষণ আমরা কোম্পানির যে ডিফারেন্সগুলো পড়লাম, ক্লাসিফিকেশনগুলো পড়লাম, ঠিক আছে? হোল্ডিং কোম্পানি, সাবসিডিয়ারি কোম্পানি বা অন্যান্য কোম্পানি, একটা কোম্পানি গঠন, যেটা আমরা সিলেবাসভুক্তভাবে পড়লাম। এখন তোমাদেরকে একটু বইয়ের বাইরে আমি নিয়ে আসছি। দেখো অন্যভাবে আমরা যে কথাগুলো পড়লাম সে কথাগুলো কিন্তু আমরা দেখতে পারি একটু অন্য আঙ্গিকে, আলাদা দৃষ্টিভঙ্গিতে প্রকারভেদগুলোকে দাঁড় করাতে পারি। তার মধ্যে দেখো কিছু কিছু নাম তোমরা যে পড়েছো, শুনেছো, আবার কিছু কিছু শোনোনি। তাহলে আমরা দেখি, বেজ অন নাম্বার অফ মেম্বার, মেম্বারের ভিত্তিতে যদি আমরা ভাগ করি, এটা তোমাদের বইয়ে নাই প্রিয় শিক্ষার্থী, আমি আবারও বলছি তোমাদের বইয়ে নাই, কিন্তু এই জিনিসটা তোমাদেরকে আমি এটা দেখাচ্ছি, শেখাচ্ছি। যারা এখানে যে ছাত্রছাত্রীরা দেখছো তাদের জ্ঞাতার্থে, এবং কোনো শিক্ষক বা অন্যান্য পেশাজীবীর যদি লোকজন এই ক্লাস দেখে থাকেন, তাহলে তাদের জ্ঞাতার্থে জানাচ্ছি এইভাবেও ভাবনাটা ভাবা যায়, এইভাবেও প্রকারভেদ করা যায়। তাহলে বেজ অন দ্য নাম্বার অফ মেম্বার, মেম্বারের ভিত্তিতে পাবলিক লিমিটেড অনেক সংখ্যক মেম্বার থাকে, প্রাইভেট লিমিটেড তার থেকে কম, 1% কোম্পানি, 1% কোম্পানি মানে এক মালিকানা, একজন পার্সন, এক মালিকানা, ঠিক আছে? এক মালিকানা, প্রাইভেট এবং তারপরে পাবলিক লিমিটেড, এইভাবে ভাগ করা যায়, ঠিক আছে? বেজ অন দা, এবং এখানে মেম্বারের ভিত্তিতে আরেকটা অংশীদারিটাকেও আনা যায় এখানে, যেহেতু আমি এই স্লাইডটা অন্য জায়গা থেকে নিয়ে আসছি, বাইরের একটা স্লাইড, এখানে অংশীদারিটাকেও, পার্টনারশিপটাকেও এখানে ইনক্লুড করা যায়। এখানে বেজ অন লায়াবিলিটিস অফ মেম্বার, দায়ের ভিত্তিতে, তাহলে কোম্পানি লিমিটেড বাই শেয়ার দ্বারা, আর কোম্পানি লিমিটেড বাই গ্যারান্টি, যেটা পড়েছিলাম পাবলিক লিমিটেড দুইভাবে, একটা শেয়ার দ্বারা লিমিটেড আর একটা গ্যারান্টি দ্বারা লিমিটেড, ঠিক আছে? তাহলে লিমিটেড বাই শেয়ার দ্বারা, আর একটা গ্যারান্টি দ্বারা, আর একটা হলো আনলিমিটেড অসীম দায়, সেটা পড়েছি, লিমিটেড দায় আর আনলিমিটেড দায়, সেটাও এর মধ্যে চলে আসছে। তাহলে দায়ের ভিত্তিতে আমরা করতে পারি যদি বেজ অন দ্য মডেল অফ ইনকর্পোরেশন, তাহলে বেজ অন মডেল অফ ইনকর্পোরেশনের মোতাবেক, দেখো মডেল মোতাবেক আমরা যদি ভাগগুলো করি, তাহলে কি করছি, চার্টার্ড অর রয়্যাল চার্টার্ড কোম্পানি, যেটা আমি প্রথমেই বলেছি, হ্যাঁ, সনদপ্রাপ্ত কোম্পানি, রেজিস্টার্ড অর ইনকর্পোরেটেড কোম্পানি, নিবন্ধিত কোম্পানি পড়েছি, আনরেজিস্টার্ড কোম্পানি, অনিবন্ধিত কোম্পানি পড়া হয়ে গেছে। তারপরে দেখো আদার্স টাইপ, অন্যান্য টাইপ, ঠিক আছে? অন্যান্য টাইপের মধ্যে দেখো লিমিটেড লায়াবিলিটিস কোম্পানি, সীমিত দায় সম্পন্ন কোম্পানি, বিজনেস কর্পোরেশন হতে পারে, যেগুলো বিজনেস কর্পোরেশন সরকারি সংবিধিবদ্ধ কোম্পানিগুলো হতে পারে কর্পোরেশন, জীবন বীমা কর্পোরেশন, এরকম ফরেন কোম্পানি, বিদেশি কোম্পানি হতে পারে, গভর্নমেন্ট কোম্পানি, সরকারি কোম্পানিগুলো বলেছি, যেরকম জনতা ব্যাংক, অগ্রণী ব্যাংক, এরকম। হোল্ডিং কোম্পানি আমরা বললাম, হোল্ডিং কোম্পানি কি, যেটা নিয়ন্ত্রণ করবে, নিয়ন্ত্রণ ক্ষমতা যার হাতে থাকবে সেটা হলো হোল্ডিং কোম্পানি। তার মানে 51%-এর ওপর শেয়ার যদি কারো কাছে থাকে, কোনো কোম্পানির কাছে, তাহলে সে হোল্ডিং কোম্পানি, আর তার অধীনে যাই থাকবে সে হলো সাবসিডিয়ারি কোম্পানি। 5 এবং 6 হোল্ডিং কোম্পানি এবং সাবসিডিয়ারি কোম্পানি আমরা কিছুক্ষণ আগে বুঝলাম, সেইটা অ্যাসোসিয়েট কোম্পানি, সহযোগী কোম্পানি, অ্যাসোসিয়েট, তার মানে একজন সাবসিডিয়ারি আরেকজন সাবসিডিয়ারির অ্যাসোসিয়েট হতে পারে, ঠিক আছে? একটা হোল্ডিং কোম্পানির আন্ডারে যে অনেকগুলো কোম্পানি থাকে, একটা আরেকটার জন্য অ্যাসোসিয়েট কোম্পানি হতে পারে, সহযোগী। লিস্টেড কোম্পানি হলো শেয়ার মার্কেটের লিস্টেড। এখন পাবলিক লিমিটেড কোম্পানি হওয়া পরও সেই কোম্পানি লিস্টেড নাও হতে পারে, শেয়ার মার্কেটে, স্টক এক্সচেঞ্জের, সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের অনুমতি নিয়ে, পারমিশন নিয়ে স্টক এক্সচেঞ্জের তালিকাভুক্ত কোম্পানিগুলো হলো লিস্টেড কোম্পানি। আর আনলিস্টেড কোম্পানি, যে পাবলিক লিমিটেড কোম্পানিগুলো শেয়ার বাজারে তালিকাভুক্ত নয়, সেগুলো আনলিস্টেড কোম্পানি।
কোনো লিস্টেড কোম্পানিও কিন্তু পরবর্তীতে আনলিস্টেড হয়ে যেতে পারে। একবার হয়েও সে নিজেকে আনলিস্টেড করতে পারে, আবার তাকে আবার লিস্টেড কোম্পানি করতে পারে। সাধারণত আনলিস্টেড কোম্পানিগুলো প্রাইভেট লিমিটেড কোম্পানিকেও আনলিস্টেড কোম্পানি বলা যেতে পারে, এবং অনেক পাবলিক লিমিটেড কোম্পানি আছে যে কোম্পানিগুলো লিস্টেড নাই, আইপিও ছাড়ার মাধ্যমে তাকে লিস্টেড করে। আবার অনেক সময় তাকে বিভিন্ন, এগুলো হায়ার লেভেলে পড়াশোনা আছে, বিভিন্ন টেকনিক ইউজ করে, কৌশল ইউজ করে তাকে আনলিস্টেড করে ফেলে, অনেক সময় আবার লিস্টেড করে। এইরকম প্রক্রিয়া চলতে থাকে। ডরমেট কোম্পানি, এই নামটা শোনোনি? ডরমেট কোম্পানি, যে কোম্পানিটা বন্ধ আছে কার্যক্রম, কোম্পানি কাগজে কলমে, আমরা কি বলেছিলাম? কোম্পানি হলো চিরন্তন অস্তিত্ব সম্পন্ন কোম্পানি। কারণ কোনো কোম্পানি রেজিস্ট্রেশন পাওয়ার পর চিরন্তন অস্তিত্ব, তারা আইনের দ্বারা সৃষ্টি হয় বলে আইনের মাধ্যমে বন্ধ হতে হবে। তো হয়তো এমন যে সে লিস্টেড আছে, নিবন্ধন আছে, সবই আছে, কিন্তু তার কার্যক্রম নাই, ডরমেট হয়ে আছে। ডরমেট কোম্পানি মানে স্থগিত হয়ে আছে, কার্যক্রমগুলো স্থগিত হয়ে আছে, এরকম হতে পারে ডরমেট কোম্পানি। ঠিক আছে, এটা আমাদের পড়ার আলোচ্য সূচির মধ্যে ছিল না, আমি বলে দিলাম। আর নিধি কোম্পানি 11 নম্বর। নিধি কোম্পানি আমাদের দেশে নাই। এই নিধি কোম্পানিটা দেখা যায় হলো ইন্ডিয়াতে। ভারতবর্ষের মধ্যে শুধু ভারতে নিধি কোম্পানিটা দেখা যায়। নিধি কোম্পানিটা কিরকম কোম্পানি? নিধি কোম্পানি হলো সার্ভিসেস কোম্পানি, ফিনান্সিয়াল সার্ভিস কোম্পানি, যেটা কতকটা কিরকম, মানে এই নিধি কোম্পানি যারা সদস্য তাদের মধ্যে কতকটা সমবায়ের মতো, কিন্তু সমবায় নয়, মানে এই কোম্পানি যারা শেয়ার হোল্ডার তারা এই লোন পেয়ে থাকে। আর্থিক একটা প্রতিষ্ঠান কোম্পানি, এই কোম্পানির যারা সদস্য থাকবে, শেয়ার হোল্ডার থাকবে, তারা বিভিন্ন সময় লোন টোন নিতে পারবে বা ঋণের কার্যক্রম করে থাকে। তো প্রিয় শিক্ষার্থী, এই চারটা কেন দেখালাম? এখন দেখো, এখান থেকে অনেক সময় অনুধাবনের প্রশ্ন হতে পারে। এই চারটা থেকে অনেক ধরনের অনুধাবনের প্রশ্ন করতে পারি। এখন আমি বললাম যে দায়ের ভিত্তিতে অমুক প্রতিষ্ঠানকে কি দায়ের ভিত্তিতে ভাগ করা যায়, বা এই যে সদস্য সংখ্যার ভিত্তিতে কোন কোম্পানির সদস্য সংখ্যা সবচেয়ে বেশি, বা সদস্যের ভিত্তিতে কোন কোম্পানির সদস্য সংখ্যা সবচেয়ে কম। কথা কি বোঝা গেল? বা কোন ব্যবসায়িক সংগঠনের সর্বোচ্চ সদস্য সংখ্যা বিরাজ করে, কোন, তারপরে দায়ের ভিত্তিতে কার দায় বেশি, ঠিক আছে, কোন প্রতিষ্ঠানটা প্রাচীন কোম্পানি, রয়্যাল চার্টার্ড। তাহলে এই রকম চার্ট থেকেও কিন্তু আমরা করতে পারি। যদিও এইটা তোমাদের সিলেবাসভুক্ত নয়, কিন্তু আমরা যে কোম্পানির প্রকারভেদগুলো পড়লাম, সেই প্রকারভেদগুলো কিন্তু এই ফরম্যাটেও সাজানো যেতে পারে। তাহলে সেক্ষেত্রে আমরা এখান থেকেও কিন্তু বিভিন্ন ধরনের ঘুরে প্রশ্ন করতে পারি। ডাইরেক্ট জ্ঞানের প্রশ্ন না করে অনুধাবনের প্রশ্ন কিন্তু করা যেতে পারে। এইটা অনেক শিক্ষার্থীরই কাজে লাগবে, এবং যারা শিক্ষক আছেন, এই ক্লাস দেখছেন, যারা শিক্ষকতা পেশা আছেন, তাদের এই চারটা বা এই ধরনের ভাবনার জগৎটাকে আপনাকে অনুধাবন বা প্রয়োগ বা হায়ার অর্ডারের কোশ্চিন করতে সহায়তা করবে। তাহলে প্রিয় শিক্ষার্থী, এই ছিল আমাদের আলোচনা। এখন দেখি তোমাদের কোনো প্রশ্ন আছে কিনা, একটু দেখান। কমেন্টগুলো দেখান, দেখতে পাচ্ছি না আমি। স্ক্রিনে নিয়ে আসেন। হ্যাঁ প্রিয় শিক্ষার্থী, প্রথম থেকে দেখি, হ্যাঁ ঠিক আছে, যান নিচে যান, উপস্থিতি দেখছি, উপস্থিতি। দাঁড়ান, এখানে একটা প্রশ্ন, নিবন্ধন। হ্যাঁ, লাইলা তাসমিন নাসরিন প্রশ্নটার উত্তর দিয়েছ, সঠিক উত্তর গ। নিবন্ধন হলো আইনগত বৈশিষ্ট্য, তারপরে দিয়েছ 694, গ উত্তর, সঠিক উত্তর। তারপর আসি ABC, সি উত্তর 632,
626, 644, 661, হ্যাঁ, তারপরে 617, জান্নাত আরাস শর্মী দিয়েছ উত্তর, সঠিক উত্তর। তাহলে স্যার অনিবন্ধিত কোম্পানি কত সালের আইন অনুযায়ী চলে? হ্যাঁ, একটা ভালো প্রশ্ন। তাহলে প্রিয় শিক্ষার্থী, তোমরা অনেকেই উত্তর দিয়েছো, সঠিক উত্তর। তোমাদেরকে অশেষ ধন্যবাদ জানাই। প্রশ্ন দেখান যে তোমরা সঠিক উত্তর দিয়েছো, সেই উত্তরগুলো সামনের দিনে আমি তোমাদের রোলগুলো দেখাবো। তাহলে একজনে প্রশ্ন করেছো মন্তাসিরা আলম, শান্ত, আমার নামের সাথে তো দেখছি মিল আছে। ব্যাপারটা হলো কি, তাহলে স্যার অনিবন্ধিত কোম্পানি কত সালের আইন অনুযায়ী চলে? আসলে অনিবন্ধিত কোম্পানি বলে তো আসলে কোম্পানি নাই। আমি আলোচনায় বলেছি অনিবন্ধিত কোম্পানি কোনো আইন অনুসারে চলে না। কোম্পানি আইন অনুসারেই কোম্পানি গঠন করার যে ফরমেশন চলে, নিবন্ধন পাওয়ার আগ মুহূর্ত পর্যন্তকে তাকে আমরা অনিবন্ধিত কোম্পানি বলি। যে কোনো দেশে, আমাদের দেশে যদি কোম্পানি গঠন করতে চাই তাহলে 1994 সালে, তাহলে আসলে 94 সালের আইন অনুপাতেই কোম্পানি যে প্রাথমিক কার্যক্রমগুলো শুরু করে, সেটা নিবন্ধন পাওয়ার আগ পর্যন্ত যে কার্যক্রমটুকু, ওইটুকুই হলো অনিবন্ধিত কোম্পানি, ওই টাইমটুকু। তার ছাড়া এর অস্তিত্ব নাই। যে দেশে যে আইন থাকে সেই আইন মোতাবেকই অনিবন্ধিত কোম্পানি। আসলে তো ওইভাবে দীর্ঘ সময় চলে না, নিবন্ধন পাওয়ার আগ পর্যন্ত ওইটুকুই কাজ করতে পারি। অসীম দায় বিশিষ্ট কোম্পানি, অন্যের দায়িত্ব সবাইকে বহন করতে হয়। আর মুনাফাটা কিভাবে বন্টিত হয়? স্মারকলিপিতে মুনাফা শেয়ার অনুপাতে বন্টিত হয়। স্মারকলিপিতে উল্লিখিত নিয়ম অনুযায়ী কি? স্মারকলিপির বিষয়ে আমি এখনো আসিনি, স্মারকলিপি পড়াবো, তখন তোমরা এটা বুঝতে পারবে। স্যার, বাংলাদেশে কতটি কোম্পানি সরকারি আর কতটি বেসরকারি কোম্পানি আছে? আমরা সামনের দিনে এটা নিয়ে আলোচনা করব, দেখব কতটি সরকারি এবং বেসরকারি আছে কোম্পানি। তাহলে প্রিয় শিক্ষার্থী, এই ছিল আমাদের প্রশ্নোত্তর পর্ব। আমাদের সময় একবারে শেষ প্রান্তে আমরা চলে এসেছি। তোমরা কমেন্ট বক্সে আরো কোনো প্রশ্ন থাকলে করো, এবং যেগুলো প্রশ্নের উত্তর দেওয়া সম্ভব হলো না সেগুলো প্রশ্ন আমি সামনের দিনে উত্তর দেব। আর আরেকটা বিষয় বলি, যারা সঠিক উত্তর দিয়েছো তাদেরকে অশেষ ধন্যবাদ এবং সাধুবাদ জানাই, এবং সামনের দিনে আমি তাদের রোলগুলো এবং নামগুলো আমি স্ক্রিনে দেখাবো। আর এই আজকের ক্লাস সংক্রান্ত বা বিগত যে ক্লাসগুলো হয়েছে সে সম্পর্কেও যদি কোনো প্রশ্ন থাকে তোমরা কমেন্ট বক্সে লিখে দাও। আমি সামনের ক্লাসে প্রশ্নোত্তর পর্বে আমি সেগুলো নিয়ে আবার আলোচনা করব, তোমাদের ব্যাখ্যা দেব। তো আজকে আমাদের একবারে শেষ প্রান্তে সবাইকে ধন্যবাদ এবং সাধুবাদ জানাই। তোমরা সবাই সুস্থ সুন্দর থাকো, যে যেখান থেকে এই ক্লাসগুলো দেখছো শুনছো, বা আপনারা যারা অভিভাবক বা শিক্ষক শ্রেণী আছে বা বিভিন্ন পেশাজীবী লোকজন যে ক্লাস আমার দেখছেন, এতক্ষণ ক্লাস দেখার জন্য সবাইকে অশেষ ধন্যবাদ এবং সাধুবাদ জানাই, অভিনন্দন জানাই, এবং এই বিজয়ের মাসে আবারও বিজয়েরও শুভেচ্ছা এবং সাধুবাদ। ধন্যবাদ সবাইকে।